নমস্কার বন্ধুরা, স্টোরি হাসলার্সে আপনাদের আবার সুস্বাগত। আজকে আমাদের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অমৃতের মৃত্যু। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1958 সালে আনন্দ পাবলিশার্সের ব্যোমকেশ সমগ্র রচনায়। শুরু হচ্ছে আজকের গল্প অমৃতের মৃত্যু। গ্রামের নাম বাগমারি। রেল লাইনের ধারেই গ্রাম, কিন্তু গ্রাম হইতে স্টেশনে যাইতে হইলে মাইল খানেক হাঁটিতে হয়। মাঝখানে ঘন জঙ্গল। গ্রামের লোক স্টেশন যাইবার সময় বড় একটা জঙ্গলের ভিতর দিয়া যায় না। রেল লাইনের তারের বেড়া টপকাইয়া লাইনের ধার দিয়া যায়। স্টেশনের নাম সান্তালগোলা। বেশ বড় স্টেশন। স্টেশন ঘেরিয়া একটি গঞ্জ গড়িয়া উঠিয়াছে। অঞ্চলটা ধান্য প্রধান। এখান হইতে ধান চাল রপ্তানি হয়। গোটা 2 চালের কলও আছে। যুদ্ধের সময় একদল মার্কিন সৈন্য সান্তালগোলা ও বাগমারির মধ্যস্থিত জঙ্গলের মধ্যে কিছুকাল ছিল। তারা খালি গায়ে প্যান্ট পরিয়া ঘুরিয়া বেড়াইত, চাষিদের সঙ্গে বসিয়া ডাবা হুকায় তামাক খাইত। তারপর যুদ্ধের শেষে তাহারা স্বদেশ ফিরিয়া গেল। রাখিয়া গেল কিছু অবৈধ সন্তান সন্ততি ও কিছু ক্ষুদ্রায়তন অস্ত্রশস্ত্র। ব্যোমকেশ ও আমি যে কর্ম উপলক্ষে সান্তালগোলায় গিয়া কিছুকাল ছিলাম, তাহার সহিত উক্ত অস্ত্রশস্ত্রের সম্পর্ক আছে। তাহার বিশদ উল্লেখ যথাসময় করিব। উপস্থিত যে কাহিনী লিখিতেছি তাহার ঘটনাকেন্দ্র ছিল বাগমারি গ্রাম, এবং যাহাদের মুখে কাহিনীর গোড়ার দিকটা শুনিয়াছিলাম তাহারা এই গ্রামেরই ছিল। বাকবাহুল্য বর্জনের জন্য তাহাদের মুখের কথাগুলি সংহত আকারে লিখিতেছি। বাগমারি গ্রামে যে কয়টি কোঠা বাড়ি আছে, তাদের মধ্যে সদানন্দ সুরের বাড়িটা সবচেয়ে পুরাতন। গুটি 3 ঘর, সামনে শান বাঁধানো চাতাল, পিছনে পাঁচিল ঘেরা উঠান। বাড়ির ঠিক পিছন হইতে জঙ্গল আরম্ভ হইয়াছে। সদানন্দ সুর বয়স্ত, কিন্তু তাহার জাতি জ্ঞাতি গোষ্ঠী স্ত্রী পুত্র কেহ নাই। একলাই পৈতৃক ভিটায় থাকে। তাহার একটি বিবাহিতা ভগিনী আছে বটে। স্বামী রেলের চাকরি করে, কিন্তু তাহারা শহুরে লোক। তাহাদের সহিত সদানন্দবাবু বিশেষ ঘনিষ্ঠতা নেই। গ্রামের লোকের সঙ্গেও তাহার সম্পর্ক খুব গাঢ় নয়। কারো সহিত অসদ্ভাব না থাকিলেও বেশি মাখামাখিও নেই। বেশিরভাগ দিন সকালবেলায় উঠিয়া তিনি স্টেশনের গঞ্জে চলিয়া যান। সন্ধ্যার সময় গ্রামে ফিরিয়া আসেন। তিনি কি কাজ করেন সে সম্বন্ধে কাহারও মনে খুব স্পষ্ট ধারণা নাই। কেউ বলে ধান চালের দালালি করেন, কেউ বলে বন্ধকির কারবার আছে। মোটের ওপর লোকটা অত্যন্ত সংবৃত মন্ত্র ও মিতব্যয়ী। ইহার অধিক তাহার বিষয়ে বড় কেহ কিছু জানে না। একদিন চৈত্র মাসের ভোরবেলা সদানন্দ বাড়ি হইতে বাহির হইলেন। একটি মাঝারি আয়তনের ট্রাঙ্ক ও একটি ক্যাম্বিসের ব্যাগ বাহিরে রাখিয়া দরজায় তালা লাগাইলেন। তারপর ব্যাগ ও ট্রাঙ্ক 2 হাতে ঝুলিয়া যাত্রা করিলেন। বাড়ির সামনে মাঠের মতো খানিকটা খোলা জায়গা। সদানন্দ মাঠ পার হইয়া রেল লাইনের দিকে চলিয়াছে। গ্রামের বৃদ্ধ হিরু মোড়লের সঙ্গে দেখা হইয়া গেল। হিরু বলিল, কি গো কর্তা, সকালবেলায় বাক্স পেয়াটা নিয়ে কোথায় চলছেন? সদানন্দ থামিলেন। এই দিন কয়েকের জন্য বাইরে যাচ্ছে। ও, চিঠিধম্ম করতে চললেন নাকি? পিড়ির মধ্যে চিঠিধম্ম? বয়স কত হলো কর্তা? 45। সদানন্দ আবার চলিলেন। হিরু পিছন হইতে ডাক দিয়া প্রশ্ন করিলেন, ফিরছেন কতদিনে? 3-7 মধ্যেই ফিরব। সদানন্দ চলিয়া গেল। তাহার আকস্মিক তীর্থযাত্রা লইয়া
গ্রামে একটু আলোচনা হইল। তাহার প্রাণে যে ধর্মকর্মের প্রতি আসক্তি আছে এই সন্দেহ কাহারও ছিল না। গত 10 বছরের মধ্যে এক রাত্রির জন্য তিনি বাহিরে থাকেননি। সকলে আন্দাজ করিল নীরব কর্মা সদানন্দ সুর কোনো মতলবে বাইরে গিয়াছেন। ইহার দিন 3-4 পরে সদানন্দের বাড়ির সামনের মাঠে গ্রামের ছেলে ছোকরারা বসিয়া জটলা করিতেছিল। গ্রামে 25-30 ঘর ভদ্র শ্রেণীর লোক বসবাস করে। সন্ধ্যার পর তরুণ বয়স্কেরা এই মাঠে আসিয়া বসে, গল্প গুজব করে, কেউ গান গায়, কেউ আবার বিড়ি সিগারেট টানে। শীত এবং বর্ষাকাল ছাড়া এই স্থানটাই তাহাদের আড্ডা ঘর। আজ অমৃত নামধারী জনৈক যুবককে সকলে মিলিয়া খেপাইতেছিল। অমৃত গায়ের একটি ভদ্রলোকের অনাথ ভাগিনী, একটু আধপাগলা গোছের ছেলে, রোগা তালপাতার সেপাইয়ের মতো চেহারা, তরবর করিয়া কথা বলে, নিজের সাহস ও বুদ্ধিমত্তা প্রমাণের জন্য সর্বদাই সচেষ্ট। তাই সুযোগ পাইলে সকলেই তাহাকে লইয়া একটু রঙ্গ তামাশা করে। সকালের দিকে একটা ব্যাপার ঘটিয়াছিল। নাদু নামক এক যুবকের সম্প্রতি বিবাহ হইয়াছে। তার বউয়ের নাম পাপিয়া। বউটি সকালবেলা কলসি লইয়া পুকুরে জল আনিতে যাইতেছিল। খাটে অন্য মেয়েরাও ছিল। অমৃত পুকুর পাড়ে বসিয়া খোলা মুচকি দিয়া জলের উপর ব্যাং লাফানো খেলিতেছিল। নাদুর বউকে দেখিয়া তাহার কি মনে হইল, সে পাপিয়ার স্বর অনুসরণ করিয়া ডাকিয়া উঠিল, পিউ পিউ, পিয়া পিয়া পাপিয়া। মেয়েরা হাসিয়ে উঠিল। বউটি অপমান বোধ করিয়া তখনই ঘুরিয়ে ফিরিয়া গেল এবং স্বামীকে জানায়। নাদু অগ্নিশর্মা হইয়া লাঠি হাতে ছুটিয়া আসিল। তাহাকে দেখিয়া অমৃত পুকুর পাড়ের একটি নারকেল গাছে উঠিয়া পড়িল। তারপর গায়ের মাতব্বর ব্যক্তিরা আসিয়া শাস্তি রক্ষা করিল। অমৃতের মনে যে কু অভিপ্রায় ছিল না তাহা সকলেই জানিত। গোয়ার গোবিন্দ নাদুও বুঝিল। ব্যাপার বেশি দূর গড়াইতে পাইল না। কিন্তু অমৃত তাহার সমবয়স্কদের শ্লেষ বিদ্রুপ হইতে নিস্তার পাইল না। সন্ধ্যার সময় সে মাঠের আড্ডায় উপস্থিত হইলেও সকলে তাহাকে ঝাঁকিয়া ধরিল। পটল বলিল, হ্যাঁ রে অমর্ত্য, তুই এত বড় বীর, নাদুর সঙ্গে লড়তে যেতে পারলি না, নারকেল গাছে উঠলি। আমি তো তাপ পাচ্ছি, নদুকে আমি ডরাই না। ওর হাতে যদি লাঠি না থাকতো, ऐसा নুস মারতাম যে বর্ষাদলকে বিছানায় পুরো খোপ খোপ করতে হতো। গোপাল বলিল, আবাস বাড়ি গিয়ে মামার কাছে খুব ঠেকানি খেয়েছিলি তো? মামা মারেনি, মামা আমাকে ভালোবাসে। শুধু মামি কান বলে দিয়ে বলেছিল তুই একটা কবুত। পটল বলিল, ছি ছি, তুই এমন কাপুরুষ, মেয়ে মানুষের হাতে কানমলা খেলি। অমৃত বলিল, আমি বুঝো তাই বেঁচে গেল, নইলে দেখে নিতাম। আমার সঙ্গে চালাকি নয়। আশু বলিল, আচ্ছা আমরা, তুই তো মানুষকে ভয় করিস না, সত্যি বল দেখি, ভূত দেখলে কি করিস? একজন নিম্ন স্বরে বলিল, চুপড়ে ভূত আমি দেখেছি, কিন্তু মোটেই ভয় পাই না। ভূত দেখেছিস? ভূত দেখেছিস? কবে দেখলি? কোথায় দেখেছিস? অমৃত সগর্বে জঙ্গলের দিকে শীর্ণ বাহু প্রসারিত করিয়া বলল, ওইখানে। কবে দেখেছিস আর কি দেখেছিস? অমৃত গম্ভীর স্বরে বলল, গোড়াবোধ দেখেছি। তুই গোভূত কিনা তাই গোড়াবোধ দেখেছিস? কবে দেখলি? পরশু রাত্রিরে। অমৃত পরশু রাত্রের ঘটনা। আমাদের কইলে বাছুরটার দড়ি খুলে গোয়াল ঘর থেকে পালিয়েছিল। মামা বললে, যা আমরা জঙ্গলের ধারে দেখাই। রাত্রি তখন 10টা, কিন্তু আমার তো ভয় ডর নেই। গেলাম জঙ্গলে, এদিক ওদিক খুঁজলাম,
কিন্তু কোথায় বাছুর? চাঁদের আলোয় জঙ্গলের ভেতরটা ঝিলিবিলি দেখাচ্ছে। হঠাৎ দেখি একটা ঘোড়া। ঘুরের শব্দ শুনে ভেবেছিলাম বুঝি বাছুরটা। ঘাড় ফিরিয়ে দেখি একটা ঘোড়া বনের ভেতর দিয়ে সাঁ করে চলে গেল। কালো কুচকচে ঘোড়া, নাক দিয়ে আগুন বেরোচ্ছে। আমি রাম নাম করতে করতে ফিরে এলাম। রাম নাম চললে ভূতের আর কিছু বলতে পারে। দাসও জিজ্ঞাসা করল, কোন দিক থেকে গেল ঘোড়া? গায়ের দিক থেকে স্টেশনে। ঘোড়ার পিঠে সবার ছিল কেউ? অত দেখিনি। সকলে চুপ হয়ে গেল। ভূতের গল্প বানাইয়া বলিতে পারে এমন কল্পনা শক্তি অমৃতের নয়। নিশ্চয় সে জ্যান্ত ঘোড়া দেখিয়েছে। কিন্তু জঙ্গলে ঘোড়া আসিল কথা বলতে। গ্রামে কাহারও ঘোড়া নেই। যুদ্ধের সময় যে মার্কিন সৈন্য জঙ্গলে ছিল তাদের সঙ্গেও ঘোড়া ছিল। স্টেশনের মঞ্চে 2-4টা ছ্যাঁকড়া গাড়ির ঘোড়া আছে, কিন্তু ছ্যাঁকড়া গাড়ির ঘোড়া রাত্রেবেলা জঙ্গলে ছোড়াছুটি করিতে থাকে। তবে অমৃত পলাতক বাছুর থেকে ঘোড়া বলিয়া ভুল করিয়াছিল। অবশেষে পটল বলল, বুঝেছি, তুই বাছুর থেকে ঘোড়া ভূত ভেবেছিলি। অমৃত সোজা মাথা ঝাঁকাইয়া বলিল, না না, ঘোড়া জলছেন ঘোড়া ভূত আমি দেখেছি। তুই বলতে চাস ঘোড়া ভূত দেখেও তোর দাঁত কপাটি লাগেনি? দাঁত কপাটি লাগবে কেন? আমি তো রাম নাম করেছিলাম। রাম নাম করেছিলি, বেশ করেছিলি, কিন্তু ভয় পেয়েছিলি বলেই না রাম নাম করেছিলি? মোটেই না, মোটেই না। অমৃত আস্ফালন করতে লাগিল। কে বলে আমি ভয় পেয়েছিলাম? ভয় পাওয়ার ছেলে আমি নই। দাশু বলল, দেখ আমরা বেশি বড়াই করিস না। তুই এখন জঙ্গলে যেতে পারিস? কেন পারবো না? অমৃত ঈষৎ শঙ্কিতভাবে জঙ্গল। ইতিমধ্যে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া চাঁদের আলো ফুটিয়াছে। জঙ্গলের গাছগুলা ঘনকৃষ্ণ ছায়া রচনা করিয়াছে। অমৃত একটু একটু থামিয়া গিয়া বলিল, ইচ্ছে করলেই যেতে পারি, কিন্তু যাব কেন? এখন তো আর বাছুর হারায়নি। না, বাছুর না হয় হারায়নি, কিন্তু তুই গুল মারছিস কিনা বুঝবো কি করে? গুল মারছি? আমি গুল মারছি? দেখ গোপলা, তুই আমাকে চিনিস না। বেশ তো, চিনিয়ে দে। যা দেখি একলা জঙ্গলের মধ্যে, তবে বুঝবো তুই বাহাদুর। অমৃত আর পারিল না, সদর্পে বলিল, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আমি কি ভয় করি নাকি? সে জঙ্গলের দিকে পা বাড়াইল। পটল তাহাকে ডাকিয়া বলিল, শোন, এই খড়ি নে, বেশি দূর তোকে যেতে হবে না। সদানন্দদার বাড়ির পিছনে যে বড় শিমুল গাছটা আছে তার গায়ে খড়ি দিয়ে ঢেঁড়া মেরে আসবি, তবেই বুঝবো তুই সত্যি গিয়েছিলি। খড়ি লইয়া ঈষৎ কম্পিত কণ্ঠে অমৃত বলিল, তোরা এখানে থাকবি তো? থাকবো থাকবো। অমৃত জঙ্গলের দিকে পা বাড়াইল। যতই অগ্রসর হইল ততই তাহার গতিবেগ হ্রাস হইতে লাগল। তবু শেষ পর্যন্ত সে সদানন্দ সুরের বাড়ির আড়ালে অদৃশ্য হইয়া গেল। মাঠে উপবিষ্ট ছোকরার দল পাণ্ডুর জ্যোৎস্নার ভিতর দিয়া নীরবে জঙ্গলের দিকে চাহিয়া রইল। একজন বিড়ি ধরে, একজন হাসিল। আমরা হয়তো সদানন্দদার বাড়ির পাশে ঘাপটি মেরে বসে আছে। কিছুক্ষণ কাটিয়া গেল। সকলের দৃষ্টি জঙ্গলের দিকে। হঠাৎ জঙ্গল হইতে চড়াত করিয়া একটি শব্দ আসিল। শুকনো গাছের ডাল ভাঙিলে যেরূপ শব্দ হয়, অনেকটা সেই। সকলে চকিত হইয়া পরস্পরের পানে চাহিল। আরও কিছুক্ষণ কাটিয়া গেল, কিন্তু অমৃত ফিরিয়া আসিল। অমৃত যেখানে গিয়াছে, ছোকরাতের দল হইতে সেই শিমুল গাছ বড় জোর 50-60 গজ। তবে সে ফিরিতে এত দেরি করিতেছে কেন? আরও 3-4 মিনিট অপেক্ষা করিবার পর পটল উঠিয়া দাঁড়াইয়া বলিল, চল দেখি গিয়ে, এত দেরি করছে কেন আমরা? সকলে দল বাঁধিয়া যে পথে অমৃত গিয়াছিল সেই পথে চলিল। একজন রহস্য করিয়া বলিল, আমরা গোড়ার ভূতের পিঠে চড়ে পালালো নাকি? আমরা কিন্তু পালাই নাই। সদানন্দ সুরের বাড়ির খিড়কি হইতে 20-25 গজ দূরে শিমুল গাছ।
সেখানে জ্যোৎস্নাবিদ্ধ অন্ধকারে সাদা রঙের কি একটা পুড়িয়া আছে। সকলে কাছে গিয়া দেখিল অমৃত। একজন দেশলাই জানি অমৃত চিত হইয়া পড়িয়া আছে, তাহার বুকের জামা রক্তে ভিজিয়া উঠিয়াছে। অমৃত ভূতের ভয়ে মরে নাই, বন্দুকের গুলিতে তাহার মৃত্যু হইয়াছে। ব্যোমকেশ আমাকে লইয়া সান্তালগোলায় আসিয়াছিল একটা সরকারি তদন্ত উপলক্ষে। সরকারের বেতনভোগ পুলিশ কর্মচারীরা ব্যোমকেশকে স্নেহের চোখে দেখেন না বটে, কিন্তু মন্ত্রীমহলে তাহার খাতির আছে। পুলিশের জবাব দেওয়া কেস মাঝে মাঝে তাহার ঘাড়ে আসিয়া পড়ে। গত মহাযুদ্ধের সময় অনেক বিদেশি সৈন্য আসিয়া এদেশের নানা স্থানে ঘাঁটি গাড়িয়া বসিয়াছিল। তারপর যুদ্ধের শেষে বিদেশিরা চলিয়া গেলে দেশে স্বদেশী শাসনতন্ত্র প্রবর্তিত হইল। স্বাধীনতার রক্তস্নান শেষ করিয়া দেশ যখন মাথা তুলিল, তখন দেখিল ক্রোধের উপরিভাগ শান্ত হইয়াছে বটে, কিন্তু তলদেশে হিংসুক নক্রকুল ঘুরে বেড়াইতেছে। বিদেশি সৈন্যদলের ফেলিয়া যাওয়া অস্ত্রশস্ত্র হইয়া দাঁড়াইছে এই নক্রকুলের নখদন্ত। রেলের দুর্ঘটনা, আকস্মিক বোমা বিস্ফোরণ, সশস্ত্র ডাকাতি নূতন শাসনতন্ত্রকে উদ্ব্যস্ত করিয়া তুলিল। পুলিশ তদন্তে 2-4 জন দুর্বৃত্ত ধরা পড়িলেও বোমা, পিস্তল প্রভৃতি আগ্নেয়াস্ত্র কোথা হইতে সরবরাহ হইতেছে তার হদিশ মিলিল না। বিদেশি সিপাহীরা যেখানে ঘাঁটি গাড়িয়াছিল, অস্ত্রগুলি যে তাহার কাছে পিঠে সঞ্চিত হইয়াছে তাহা অনুমান করা শক্ত নয়, কিন্তু আসল সমস্যা দাঁড়াইছিল অস্ত্র সরবরাহকারী লোকগুলোকে ধরা, যাহারা অবৈধ আগ্নেয়াস্ত্রের কালাবাজার চালাইতেছে। তাহাদের ধরিতে না পারিলে এই উৎপাতের মূলোচ্ছেদ হইবে না। সরকারি দপ্তরের সহিত পরামর্শ করিয়া ব্যোমকেশ প্রথমে সান্তালগোলায় আসিয়াছে। স্থানটি ছোট, কোনো অবস্থাতেই তাহাকে শহর বলা চলে না। স্টেশনের কাছে রেল কর্মচারীদের এক সারি কোয়ার্টার। একটা পাকা রাস্তা স্টেশনকে স্পর্শ করিয়া দুই দিকে মোড় ঘুরিয়া গিয়াছে এবং 20-25 বিঘা জমিকে বেষ্টন করিয়া ধরিয়াছে। এই স্থানটুকুর মধ্যে কয়েকটা বড় বড় আড়ত, পুলিশ থানা, পোস্ট অফিস, কোঅপারেটিভ ব্যাংক, সরকারি বিশ্রান্তি গৃহ আছে। যে দুটি চালকলের উল্লেখ পূর্বে করিয়াছি, সে দুটি এই রাস্তা ঘেরা স্থানে দুই প্রান্তে অবস্থিত। স্থানীয় লোক অধিকাংশ বাঙালি হইলেও মারোয়াড়ি ও হিন্দুস্থানি যথেষ্ট আছে। আমরা সরকারি বিশ্রান্তি গৃহে আড্ডা গড়িয়াছিলাম। ব্যোমকেশের এখানে আত্মপরিচয় দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। এই ধরনের তদন্তে যতটা প্রচ্ছন্ন থাকা যায় ততই সুবিধা। কিন্তু আসিয়া দেখিলাম ব্যোমকেশের পরিচয় ও আগমনের উদ্দেশ্য কাহারও অবিদিত নাই। স্থানীয় পুলিশের দারোগা সুখময় সামন্ত পুলিশ বিভাগ হইতে ব্যোমকেশ সম্বন্ধে পূর্ব হইতেই ওয়াকিবহাল ছিলেন। তাহার কৃপায় ব্যোমকেশের খ্যাতি দিকে দিকে ব্যাপ্ত হইয়াছে। দারোগা সুখময়বাবু মুখ ভারী মিষ্ট, কিন্তু মস্তিষ্কটি দুষ্টু বুদ্ধিতে ভরা। তিনি প্রকাশ্যে ব্যোমকেশকে সাহায্য করিতেছিলেন এবং অপ্রকাশ্যে যতভাবে সম্ভব বাগড়া দিতেছিলেন। পুলিশ যেখানে ব্যর্থ হইয়াছে, একজন বাহিরের লোক আসিয়া সেখানে কৃতকার্য হইবে, ইহা বোধ হয় তাহার মনোপুত হয় না। যাই হোক, বাধাবিঘ্ন সত্ত্বেও ব্যোমকেশ কাজ আরম্ভ করিল। পরিচয় গোপন রাখা সম্ভব নয় দেখিয়া প্রকাশ্যভাবেই অনুসন্ধান শুরু করিল। খোলাখুলি থানায় গিয়া দারোগা সুখময় বাবুর নিকট হইতে স্থানীয় প্রধান প্রধান ব্যক্তির নামে তালিকা সংগ্রহ করিল। স্টেশনে গিয়া মাস্টার, মালবাবু, টিকিটবাবু, চেকার প্রভৃতির সহিত ভাব জমাইল। কোঅপারেটিভ ব্যাংকে গিয়া ম্যানেজারের নিকট হইতে স্থানীয় বিত্তবান ব্যক্তিদের খোঁজ খবর লইল। সকলে জানিতে পারিয়াছিল ব্যোমকেশ কি জন্য আসিয়াছে, তাই সকলে সহযোগিতা করিলেও বিশেষ কোনো ফল হইল না। 4-5 দিন বৃথা ঘোরাঘুরির পর ব্যোমকেশ এক মতলব বাহির করিল। স্থানীয় যে কয়জন বর্ধিষ্ণু লোককে সন্দেহ করা যাইতে পারে তাদের বেনামি চিঠি লিখল। চিঠির মর্ম: আমি তোমার গোপন কার্যকলাপ জানতে পারিয়াছি, শীঘ্রই দেখা হইবে। চিঠিগুলি আমি 2-3 স্টেশন ধরে জংশনে গিয়া ডাকে দিয়া আসিলাম। 4 ফেলিয়া বসিয়া আছি, কিন্তু মাছের দেখা নেই। এইভাবে আরও 2-3 দিন কাটিয়া গেল।
নিষ্কর্মার মতো দিন রাত্রে ঘুমাইয়া ও সকাল সন্ধ্যা ভ্রমণ করিয়া স্বাস্থ্যের বেশ উন্নতি হইতে লাগিল, কিন্তু কাজের সুরাহা হইল না। তারপর একদিন সকালবেলা বাগমারি গ্রাম হইতে 3টি ছেলে আসিয়া উপস্থিত হইল। বেলা আন্দাজ 8টার সময় গরম জিলাপি সহযোগে গরম দুগ্ধ সেবন করিয়া অন্তর্ভাগে বেশ একটি তৃপ্তিকর পরিপূর্ণতা অনুভব করিতেছি। এমন সময় দ্বারের কাছে কয়েকটি মুন্ডু উকিঝুঁকি মারিতেছে দেখিয়া ব্যোমকেশ বাহিরে আইল। কি চাই? বিশ্রান্তি গৃহে পাশাপাশি 2টি ঘর, সামনে ঢাকা বারান্দা। 3টি যুবক বারান্দায় উঠিয়া ইতস্তত করিতেছিল। ব্যোমকেশকে দেখিয়ে যুগপৎ দন্ত বিকাশ করিল। একজন সসম্ভ্রমে জিজ্ঞাসা করল, আপনি কি ব্যোমকেশ বাবু? হ্যাঁ। যুবকদের দন্ত বিকাশ কর্ণচুম্বী হইয়া উঠিল। একজন বলিল, আমরা বাগমারি গ্রাম থেকে আসছি। বাগমারি গ্রাম? সে কোথায়? আগে বেশি দূর নয়, এখান থেকেই মাইল খানেক। আসুন। ব্যোমকেশ তাহাদের ঘরে লইয়া আসিল। বিশ্রান্তি গৃহের বাঁধা বরাদ্দ আসবাব, একটি চেয়ার, একটি টেবিল ও একটি আরাম কেদারা, 2টি খাট, মেঝেই নারকেল ছোবড়ার চাটাই পাতা। যুবকেরা 2জন মেঝেই বসিল, একজন টেবিলে উঠিয়া বসিল। ব্যোমকেশ আরাম কেদারায় অর্ধশয়ান হইয়া বলিল, কি ব্যাপার বলুন দেখি? যে ছোকরা অগ্রণী হইয়া কথা বলিতেছিল তাহার নাম পটল, অন্য 2জনের নাম দাশু ও গোপাল। পটল বলিল, আপনি শোনেননি? আমাদের গ্রামে একটা ভীষণ হত্যাকাণ্ড হয়ে গেছে। বলেন কি, কবে? ব্যোমকেশ আরাম কেদারায় উঠিয়া বসিল। দাশু ও গোপাল একসঙ্গে বলিয়া উঠিল, পরশু সন্ধ্যের পর। পটল বলিল, পুলিশে তখনই খবর দেওয়া হয়েছিল। কাল সকালবেলা 9টার সময় দারোগা সুখময় বাবু সামন্ত গিয়েছিলেন। পটল বলিল, পুলিশে তখনই খবর দেওয়া হয়েছিল। কাল সন্ধ্যেবেলা 9টার সময় দারোগা সুখময় সামন্ত গিয়েছিল, লাশ নিয়ে চলে এসেছিল। তারপর আর কোনো খবর নেই। আজ আমরা আপনার কাছে আসবার আগে থানায় গিয়েছিলাম। সুখময় দারোগা আমাদেরকে হাঁকিয়ে দিলেন। লাশ নাকি সদরে পাঠানো হয়েছে, হাসপাতালে ছেঁড়া ফাড়া হবে। আপনি এসব কিছু জানেন না? তবে যে শুনেছিলাম আপনি পুলিশকে সাহায্য করবার জন্য এখানে এসেছেন। ব্যোমকেশ শুষ্ক স্বরে বলিল, দারোগাবাবু বোধ হয় এ খবর আমাকে দেওয়া দরকার মনে করেননি। সে যা হোক, কে কাকে খুন করেছে, কি দিয়ে খুন করেছে? পটল বলিল, বন্দুক দিয়ে খুন হয়েছে আমার এক বন্ধু অমৃত। কে খুন করেছে তা কেউ জানে না। ব্যোমকেশ বাবু, অমরার মৃত্যুর জন্য আমরাও খানিকটা দায়ী। ঠাট্টা তামাশা করতে গিয়ে এ সর্বনাশ হয়েছে, তাই আমরা এখন আপনার কাছে এসেছি। সুখময় দারোগার দ্বারা কিছু হবে না। আপনি দয়া করে খুঁজে বার করুন কে খুন করেছে। আমরা আপনার কাছে চিরঋণী হয়ে থাকব। বন্দুক দিয়ে খুন হয়েছে? আশ্চর্য! সব কথা খুলে বলুন দেখি। অতঃপর পটল, দাশু ও গোপাল মিলিয়া কখনো একসঙ্গে কখনো পর্যায়ক্রমে যে কাহিনী বলিল তাহা পূর্বে বিবৃত হইয়াছে। অমৃতের মৃত্যুতে তারা খুব কাতর হইয়াছে এমন মনে হইল না, কিন্তু অমৃতের রহস্য মৃত্যু তাহাদের উত্তেজিত করিয়া তুলিয়াছে। এমন ব্যোমকেশকে হাতের কাছে পাইয়া এই উত্তেজনা নাটকীয় রূপ ধারণ করিয়াছে। অমৃতের মৃত্যু বিবরণ শেষ হইতে আন্দাজ 2 ঘণ্টা লাগিল। ব্যোমকেশ মাঝে মাঝে প্রশ্ন করিয়া অস্পষ্ট স্থান পরিষ্কার করিয়া লইল। শেষে বলিল, ঘটনা রহস্যময় বটে, তার উপর বন্দুক। কিন্তু শুধু গল্প শুনলে কাজ হবে না, জায়গাটা দেখতে হবে। 3জনেই উৎসাহিত হইয়া উঠিল। পটল বলিল, বেশ তো, এখনই চলুন না ব্যোমকেশ বাবু। আপনি আমাদের গ্রামে যাবেন সে তো আমাদের ভাগ্যের কথা। ব্যোমকেশ হাতের ঘড়ি দেখিয়া বলিল, এ বেলা থাক,
দুদিন যখন কেটে গেছে তখন একবেলায় বিশেষ ক্ষতি হবে না। আমরা ওবেলা 5টা নাগাদ যাব। বেশ, আমরা এসে আপনাকে তাহলে নিয়ে যাব। তাহারা চলিয়া গেল। কিছুক্ষণ পরে দারোগা সুখময় বাবু আসিলেন। চেয়ারে নিজের সুবিপুল বপুখানি ঠাসিয়া গিয়া বসিলেন। বাগমারির ছোড়াগুলো এসেছিল তো, আমার কাছেও গিয়েছিল। বাঙালির ছেলে একটা হুজুগ পেয়েছে, আর কি রক্ষে আছে। আপনি ওদের আমল দেবেন না মশাই, আপনার প্রাণ অতিষ্ঠ করে তুলবে। ব্যোমকেশ বলিল, না না, আমল দেবো কেন? আপনি তো ওদের আগে থেকে চেনেন। কেমন ছিল ওরা? পাড়াগাঁয়ের বকাটে নিষ্কর্মা ছেলে আর কি। বাপের 2 বিঘে ধান জমি আছে, কি 3টে নারকেল গাছ আছে, ব্যাস। ঘরে বসে বসে বাপের অন্ন ধ্বংস করছে। আচ্ছা, যে ছেলেটা মারা গেছে সেও তো ওদের দলেরই ছেলে? হ্যাঁ, সে ছিল, আবার 1 কাঠি বাড়া। মামার ভাতে ছিল, বকামি করে বেড়াতো। বন্দুকের গুলিতে মরেছে শুনলাম। তাই মনে হয়, তবে তদন্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। কে মেরেছে কিছু সন্দেহ করেন? কি করে সন্দেহ করব বলুন দেখি? কেউ কিছু দেখেনি, সবাই একজোট হয়ে মাঠে আড্ডা দিচ্ছিল। তবে একটা ব্যাপারের জন্য একজনের উপর সন্দেহ হচ্ছে। সকালবেলা অমৃত নাদুর বউকে অপমান করেছিল। নাদু একরোখা গোয়ার মানুষ, লাঠি নিয়ে অমৃতকে মারতে ছুটেছিলেন। সন্ধেবেলা মাঠের আড্ডাতেও সে ছিল না। তাকে একবার থানায় আনিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখতে হবে। কিন্তু এসব বাজে কথা এখন থাক, একটা জরুরি খবর আপনাকে দিতে এলাম। সহসা গলা খাটো করিয়া বললেন, যমুনা দাস গঙ্গারামের নাম জানেন তো? এখানকার মস্ত বড় আড়তদার। সে একটা বেনামি চিঠি পেয়েছে। ব্যোমকেশ গাঢ় ঐৎসুক্য দেখিয়ে বললেন, বেনামি চিঠি? কি আছে তাতে? যমুনা দাস চুপি চুপি আমাকে চিঠি দেখিয়ে গেছে। খামের চিঠি, তাতে স্রেফ লেখা আছে, আমি সব জানতে পেরেছি, শিগগিরই দেখা হবে। তাই নাকি? তাহলে তো যমুনা দাসের ওপর নজর রাখতে হয়। সে কথা আর বলতে, আমি একজন লোক লাগিয়ে দিয়েছি যমুনা দাসের পেছনে। সে অষ্টপ্রহর যমুনা দাসের ওপর নজর রেখেছে। ভালো ভালো, আপনি তো পাকা লোক, ঠিকই কাজ করেছেন। এবার হয়তো একটা সুরাহা হবে। সুখময় বাবুর মুখে একটু বিনীত আত্মপ্রসন্নতা খেলিয়া গেল। এই কাজ করে চুল পেকে গেল ব্যোমকেশ বাবু। তা সে যাক, এখন আপনার কি খবর বলুন? কিছু পেলেন? কই আর পেলাম? যতদূর চাই নাই নাই, সে পথিক নাই। সুখময় বাবু উদ্ধৃতিটা ধরিতে পারিলেন না, কিন্তু যেন বুঝিয়াছেন এমনিভাবে হে হে করিলেন। তিনি চেয়ারে একেবারে জাম হইয়া বসিয়াছিলেন। একটা টানা হ্যাঁচড়া করিয়া নিজেকে চেয়ারের বাহুমুক্ত করিলেন। বলিলেন, আজ উঠি, থানায় অনেক কাজ পড়ে আছে। ব্যোমকেশও উঠিয়া দাঁড়াইল। ভালো কথা, অমৃতের পোস্টমর্টম রিপোর্ট পেয়েছেন নাকি? সুখময়বাবু একটু ভ্রু তুলিয়া বলিলেন, এখনো পাইনি, কাল পরশু পাবো বোধ হয়। কেন বলুন দেখি? পেলে এবার আমাকে দেখাবেন। সুখময়বাবু একটু গম্ভীর হইয়া বলিলেন, দেখতে চান? দেখাবো, কিন্তু ব্যোমকেশবাবু, আপনি রুই কাতলা ধরতে এসছেন। আপনি যদি চুনোপুটির দিকে নজর দেন তাহলে আমরা বাঁচি কি করে? আরে না না, নজর দিইনি, নিতান্তই অহেতুক কৌতূহল। কথাই বলে না, নেই কাজ তো কই বাজ। সুখময় বাবুর মুখে আবার হাসি ফুটিল। তিনি দ্বারের দিকে যাইতে যাইতে প্রথমে আমাকে লক্ষ্য করিলেন। বলিলেন, এই যে অজিতবাবু, কেমন আছেন? গল্প টল্প লেখা হচ্ছে? আপনার আজগুবি গল্পগুলো পড়তে মন্দ লাগে না, তবে রবার্ট ব্রেকের মতো নয়। আচ্ছা, আসি। তিনি শ্রুতি বহির্ভূত হইয়া গেলে ব্যোমকেশ আমার দিকে ফিরিয়া চোখ টিপিল।
বৈকালবেলা ছেলেরা আসিয়া আমাদের গ্রামে লইয়া গেল। রেল লাইনের ধার দিয়া যখন গ্রামের নিকট উপস্থিত হইলাম, তখন গ্রামের সমস্ত পুরুষ আদিবাসী আমাদের অভ্যর্থনা করিবার জন্য লাইনের ধারে আসিয়া দাঁড়িয়েছে। ছেলে বুড়ো কেহ বাদ যায় না, সকলের চোখে বিস্ফারিত কৌতূহল। ব্যোমকেশ বক্সী কীদৃশ জীব তাহারা সচক্ষে দেখিতে চায়। মিছিল করিয়া আমরা গ্রামে প্রবেশ করিলাম। পটল অগ্রবর্তী হইয়া আমাদের একটি বাড়িতে লইয়া গেল। কাঁচা পাকা বাড়ি, সামনের দিকে দুটি পাকা ঘর, পিছনে খড়ের চাল। মৃত অমৃতের মামার বাড়ি। অমৃতের মামা বলরামবাবু বাড়ির সামনের চাতালে টেবিল চেয়ার পাতিয়া চায়ের আয়োজন করিয়াছিলেন। জোড়হস্তে আমাদের সংবর্ধনা করিলেন। লোকটিকে ভালো মানুষ বলিয়া মনে হয়। কথা বলার ভঙ্গিতে সংকুচিত জড়তা। তিনি ভাগিনার মৃত্যুতে খুব বেশি শোকাভিভূত না হইলেও একটু যেন দিশেহারা হইয়া পড়িয়াছে। চায়ের সরঞ্জাম দেখিয়া ব্যোমকেশ বলিল, এসব আবার কেন? বলরামবাবু অপ্রতিভভাবে জড়াইয়া জড়াইয়া বলিলেন, এই একটু চা সামান্য। পটল বলিল, ব্যোমকেশবাবু, আপনি আমাদের গ্রামের পায়ের ধুলো দিয়েছেন, আমাদের ভাগ্যি ভালো, চা আপনাকে খেতেই হবে। আচ্ছা, সে পরে হবে, আগে জঙ্গলটা দেখে আসি, চলুন। পটল আবার আমাদের লইয়া চলিল। আরও কয়েকজন ছোকরা সঙ্গে চলিল। বলরামবাবুর বাড়ির সম্মুখ দিয়া যে কাঁচা রাস্তাটি গিয়াছে, তাহাই গ্রামের প্রধান রাস্তা। এই রাস্তা একটি অসমতল শিলাকঙ্করপূর্ণ আগাছা ভরা মাঠের কিনারায় আসিয়া শেষ হইয়াছে। মাঠের পরপারে একটি মাত্র পাকা বাড়ি, সদানন্দ সুরের বাড়ি সেটা। তাহার পিছনে জঙ্গলের গাছপালা। আমরা মাঠে অবতরণ করিলাম। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, এই মাঠে বসে তোমরা সেদিন গল্প করেছিলে? আজ্ঞে হ্যাঁ। ঠিক কোন জায়গায় বসেছিল তোমরা? এই যে। আরও কিছুটা দূর গিয়া পটল দেখাইয়া বলিল, এইখানে। স্থানটি অপেক্ষাকৃত পরিচ্ছন্ন, আগাছা নাই। ব্যোমকেশ বলিল, এখান থেকে অমৃত যে জঙ্গলের পথের দিকে গিয়েছিল সেই পথে নিয়ে চলো, আসুন। সদানন্দ সুরের দরজায় তালা ঝুলিতেছে, জানলাগুলি বন্ধ। আমরা বাড়ির পাশ দিয়া পেছন দিকে চলিলাম। পিছনে পাঁচিল ঘেরা উঠান। পাঁচিল প্রায় এক মানুষ উঁচু। তাহার গায়ে একটি খিড়কি দরজা। জঙ্গলের গাছপালা খিড়কি দরজা পর্যন্ত ভিড় করিয়া আসিতেছে। বাড়ি অতিক্রম করিয়া জঙ্গলে প্রবেশ করিলাম। জঙ্গলে পাতা ঝরা আরম্ভ হইয়াছে। গাছগুলি পত্র বিরল, মাটিতে স্বয়ং বিশীর্ণ পীতপত্রের আস্তরণ। বাড়ির খিড়কি হইতে 25-30 গজ দূরে একটা প্রকাণ্ড শিমুল গাছ, স্তম্ভের মতো স্থূল গুড়ি 10-12 হাত উঁচুতে উঠিয়া শাখা প্রশাখায় বিভক্ত হইয়া গিয়াছে। পটল আমাদের শিমুলতলায় লইয়া গিয়া একটা স্থান নির্দেশ করিয়া দিল এবং বলিল, এইখানে অমৃত মরে পড়েছিল। স্থানটি ঝরা পাতা ও শিমুল ফুলে আকীর্ণ। অবঘাত মৃত্যুর কোনো চিহ্ন নেই। তবু ব্যোমকেশ স্থানটি ভালো করিয়া খুঁজিয়া দেখিল। কঠিন মাটির উপর কোনো দাগ নেই, কেবল শুকনা পাতার নিচে একখণ্ড খড়ি পাওয়া গেল। ব্যোমকেশ খড়িটি তুলিয়া ধরিয়া বলিল, এই খড়ি দিয়ে অমৃত গাছের গায়ে ঢেরা কাটতে এসেছিল, কিন্তু গাছের গায়ে খড়ির দাগ নেই, সুতরাং। পটল বলল, আজ্ঞে হ্যাঁ, দাগ কাটবার আগেই। এখানে দ্রষ্টব্য আর কিছু ছিল না। আমরা ফিরিয়া চলিলাম। ফিরিবার পথে ব্যোমকেশ বলিল, সদানন্দ সুরের খিড়কির দরজা বন্ধ আছে কিনা একবার দেখে যাই। খিড়কির দরজা ঠেলিয়া দেখা গেল ভিতর হইতে হুড়কা লাগানো। প্রাচীন দরজায় তক্তায় ছিদ্র আছে। তাহাতে চোখ লাগাইয়া দেখিলাম উঠানের মাঝখানে একটা তুলসী মঞ্চ, বাকি উঠান আগাছায় ভরা। একটা পেয়ারা গাছ এক কোণে পাঁচিলের পাশে দাঁড়াইয়া আছে, আর কিছু চোখে পড়িল না।
অতঃপর ব্যোমকেশ পাঁচিলের ধার দিয়া ফিরিয়া চলিল, তাহার দৃষ্টি মাটির দিকে। পাঁচিলের কোণ পর্যন্ত আসিয়া সে হঠাৎ আঙুল দেখিয়া বলিল, ও কি? অনাবৃত শুষ্ক মাটির ওপর পরিষ্কার অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন, তাহার আশেপাশে আরও কয়েকটা অস্পষ্ট আঁকাবেঁকা চিহ্ন রইয়াছে। ব্যোমকেশ ঝুঁকিয়া চিহ্নটা পরীক্ষা করিল, আমরাও দেখিলাম। তারপর সে ঘাড় তুলিয়া দেখিল পাঁচিলের পরপারে পেয়ারা গাছের ডালপালা দেখা যাইতেছে। বলিল, কি দেখছো? কিসের চিহ্ন এগুলো? ব্যোমকেশ পটলের মুখ দিকে চাহিয়া বলিল, কি মনে হয়? পটলের মুখ শুকাইয়া গিয়াছে। সে ওষ্ঠলেহন করিয়া বলিল, ঘোড়ার খুরের দাগ মনে হচ্ছে। ব্যোমকেশ বলিল, ঘোড়ার ভূতের খুরের দাগ। অমৃত তাহলে মিছে কথা বলেনি। ফিরিয়া চলিলাম। ব্যোমকেশের ভ্রু সংশয় ভরে কুঞ্চিত হইয়া রহিল। তাহার মনে ধোঁকা লাগিয়াছে। ঘোড়ার খুরের তাৎপর্য সে পরিষ্কার বুঝতে পারে নাই। চলিতে চলিতে মাত্র দু একটা কথা হইল। ব্যোমকেশ প্রশ্ন করিল, সদানন্দ সুর কতদিন হলো বাড়িতে গেছেন? ব্যোমকেশ প্রশ্ন করিল, সদানন্দ সুর কতদিন হলো বাইরে গেছেন? এই 7-8 দিন হলো। কবে ফিরবেন বলে যাননি? না। কোথায় গেছেন তাও কেউ জানে না? না। বলরাম বাবুর বাড়িতে পৌঁছিয়া চেয়ারে বসিলাম। দর্শকের ভিড় কমিয়া গিয়াছে, তবু 2-4 জন অতি উৎসাহী ব্যক্তি ব্যোমকেশকে দেখিবার আশায় আনাচে কানাচে ঘুরিয়া বেড়াইতেছে। বলরামবাবু আমাদের চা ও জলখাবার আনিয়া দিল। পটল, দাশু, গোপাল প্রভৃতি ছোকরা কাছে দাঁড়াইয়া আমাদের তত্ত্বাবধান করিতে লাগিল। চা পান করিতে করিতে ব্যোমকেশ বলরামবাবুকে সওয়াল আরম্ভ করিল। অমৃত আপনার ভাগ্নে ছিল? আগে হ্যাঁ। ওর মা বাপ কেউ ছিল না? না, আমার বোন অমর্তকে কোলে নিয়ে বিধবা হয়েছিল। আমার কাছে থাকতো, তারপর সেও মারা গেল। অমর্তর বয়স তখন 5 বছর। আপনার নিজের ছেলেপুলে নেই? আমার একটি মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, অমৃতের কত বছর বয়স হয়েছিল? 21। তার বিয়ে দেননি? না, বুদ্ধি শুদ্ধি তেমন তার ছিল না, নেলা খেপা ছিল, তাই বিয়ে দিইনি। কাজকর্ম কিছু কি করতো? মাঝে মাঝে করতো, কিন্তু বেশি দিন চাকরি রাখতে পারতো না। সান্তালগোলায় বড় আড়তদার ভগবতীবাবুর গদিতে ঢুকিয়ে দিয়েছিলাম। কিছুদিন কাজও করেছিল। তারপর বদ্রীদাস মারোয়ারির চালের কলে মাসখানেক ছিল, তাও বদ্রীদাসও রাখল না। কিছুদিন থেকে বিশু মল্লিকের চালের কলে ঘোরাঘুরি করছিল, কিন্তু কাজ পায়নি। ব্যোমকেশ কিয়ৎকাল নীরবে নারিকেল লাড়ু চিবাইল। তারপর এক ঢোক চা খাইয়া হঠাৎ প্রশ্ন করিল, গ্রামে কি কারুর ঘোড়া আছে? বলরামবাবু চক্ষু বিস্ফারিত করিলেন। ছোকরারাও মুখ তাকাতাকি করিতে লাগিল। শেষে বলরামবাবু বললেন, গায়ে তো কারুর ঘোড়া নেই। কারুর বন্দুকের লাইসেন্স আছে? আজ্ঞে না। নাদু নামে এক ছোকরার কথা শুনেছি, তার ভালো নাম জানি না। তাকে পেলে 2-1টা প্রশ্ন করতাম। বলরামবাবু ছোকরাদের পানে তাকাইলেন। তাহারা আর একবার মুখ চাওয়াচাওয়ি করিল। তারপর পটল বলিল, নাদু কাল বউকে নিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। শ্বশুরবাড়ি কোথায়? কৈলাসপুরে। ট্রেনে যেতে হয় সান্তালগোলা থেকে 3-4 স্টেশন দূরে। ব্যোমকেশ ভাবিতে ভাবিতে চায়ের পেয়ালা শেষ করিল। নাদু হয়তো নিরপরাধ, কিন্তু সে পালাইবে কেন? ভয় পাই আছে? আশ্চর্য নয়। এরূপ একটা খুনের ব্যাপারে সংশ্লিষ্ট হইয়া পড়িলে কে না শঙ্কিত হয়। এই সময় একটি ছোকরা বলিয়া উঠিল, ওই সদানন্দ তো আসছে। সকলে একসঙ্গে ঘাড় ফেরাইল। রাস্তা দিয়া একটি ভদ্রলোক আসিতেছে। চেহারা গ্রাম্য হইলেও সাজ পোশাক গ্রাম্য নয়। গায়ে আদ্যির পাঞ্জাবি এবং গরমের চাদর। গায়ে
গায়ে আদ্দির পাঞ্জাবি ও করদের চাদর, পায়ে কালো বার্নিশ অ্যালবার্ট, হাতে একটা ক্যাম্বিসের ব্যাগ। একটি ছোকরা চুপি চুপি অন্য এক ছোকরাকে বলিল, সদানন্দদার জামা কাপড়ের বাহার দেখেছিস? নিশ্চয়ই কলকাতা গেছিল। সদানন্দবাবু সামনাসামনি আসিলে পটল হাঁক দিয়া বলল, সদানন্দদা, গায়ের খবর শুনেছেন? সদানন্দবাবু দাঁড়াইলেন, আমাকে এবং ব্যোমকেশকে লক্ষ্য করিলেন। তারা বললেন, কি খবর? পটল বলিল, অমরা মারা গেছে। সদানন্দবাবুর চোখ অকপট বিস্ময় ফুটিয়া উঠিল। মারা গেছে? কি হয়েছিল? পটল বলিল, হয়নি কিছু, বন্দুকের গুলিতে মারা গেছে, কে মেরেছে কেউ জানে না। সদানন্দবাবুর মুখখানা ধীরে ধীরে পাথরের মতো নিশ্চল হইয়া গেল। তিনি নিষ্পলক নেত্রে চাইয়া রইলেন। পটল বলিল, আপনি এই এলেন, এখন বাড়ি যান, পরে সব শুনবেন। সদানন্দবাবু ক্ষণেক দ্বিধা করিলেন, তারপর ধীরে ধীরে বাড়ির দিকে প্রস্থান করিলেন। তিনি দৃষ্টি বহির্ভূত হইয়া যাইবার পর ব্যোমকেশ পটলকে জিজ্ঞাসা করিল, সদানন্দবাবু যখন গ্রাম থেকে গিয়েছিলেন তখন তার হাতে ক্যাম্পিসের ব্যাগ আর স্টিলের ট্রাঙ্ক ছিল না? পটল বলিল, ঠিক তো, হিরু মোড়ল তাই বলেছিল বটে। সদানন্দ তার তোরঙ্গ কোথায় রেখে এলেন? এই প্রশ্নের সদুত্তর কাহারও জানা ছিল না। ব্যোমকেশ এদিক ওদিক চাইয়া উঠিয়া দাঁড়াইল, বলিল, সন্ধে হয়ে এলো, আজ উঠি। সদানন্দবাবুর সঙ্গে দু একটা কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু তিনি এইমাত্র ফিরেছেন। ব্যোমকেশ কথা শেষ হইতে পাইল না। বিরাট বিস্ফোরণের শব্দে আমরা ক্ষণকালের জন্য হতচকিত হইয়া গেলাম। তারপর ব্যোমকেশ এক লাফে রাস্তায় নামিয়া সদানন্দ সুরের বাড়িতে দিকে দৌড়াইতে আরম্ভ করিল। আমরা তাহার পিছনে ছুটিলাম। শব্দটা ওই দিক হইতেই আসিয়াছে। সদানন্দ সুরের বাড়ির সম্মুখে পৌঁছিয়া দেখিলাম বাড়ির সদর দরজার কবাট সামনের চাতালের উপর ভাঙিয়া পড়িয়াছে। সদানন্দ সুর রক্তাক্ত দেহে তাহার মধ্যে গড়িয়া পড়িয়া আছে। খানিকটা কটু গন্ধ ধূম সন্ধ্যার বাতাস লাগিয়া ইতস্তত ছড়াইয়া পড়িতেছে। আজকের মতো গল্পটি আমরা এখানেই শেষ করলাম। পরের পর্ব নিয়ে ফিরব খুবই তাড়াতাড়ি। ততক্ষণ আমাদের সাথে যুক্ত থাকুন।